সেখানে দেহকে বাদ দেওয়া হয়েছে। আমি ধরিয়ে দিচ্ছি, কেমন? দেখার্থ বলছেন যে কি, আপনি নিশ্চিত জ্ঞান কি করে যাবেন? তাহলে তিনি সমস্ত জগৎকে বাদ দিলেন, ইলুশনকে বাদ দিলেন, বিভ্রান্তিকে বাদ দিলেন, সব কিছুকে বাদ দিলেন, এমনকি তিনি দেহকেও বাদ দিলেন। উনি কাকে ধরলেন নিশ্চিত জ্ঞানের একমাত্র ভিত্তি? চিন্তা করি, চিন্তা করি। অতএব চিন্তাটা যেহেতু আমি উপলব্ধি করছি, অতএব এটাই সত্য। আপনারা যদি এতটুকু বুঝে থাকেন, এতটুকু যদি ছোট্ট করে যে কথাগুলো বলেছেন বুঝেন, তাহলে আপনি দেখবেন যে তন্ত্র সম্পূর্ণ ভিন্ন কথা বলেছে। কেন বলে ভিন্ন কথা? বলেছে এই যে আপনি যখন বিরাজ করেন, বর্তমান থাকেন, আপনার চিন্তা কি আপনার শরীর থেকে আলাদা হাওয়ায় ভাসে? যেসব ভাবে, এই দেখুন আমি দার্শনিক জিজ্ঞাসার মধ্যে ঢুকে পড়লাম এখানে, যে আপনার চিন্তাটা কি হাওয়ায় ভাসছে নাকি আপনার দেহের মধ্যে চিন্তাটা থাকে? আপনার দেহের মধ্যে চিন্তা থাকে, দেহের বাইরে কোনো চিন্তা থাকে না। দেহের বাইরে যখন চিন্তা বেরিয়ে যায় তখন আপনি লাশ হয়ে যান। আপনি তখন আর আমি নই, আপনি নিজেকে আর আমি বলতে পারেন না। আপনি আর তখন সচেতনা থাকে না, চেতনা আপনার থাকে না। এই যে চেতনাহীন যে বস্তু পড়ে থাকে, এটা তো আপনি নন, একে তো আপনি আমি বলেননি, কেমন? তাহলে তন্ত্র বলছে যে ফলে আমি একমাত্র হাজির থাকতে পারে দেহে। ফলে এই যে আপনারা কথা কথা দেহকে ঘৃণা করেন, দেহকে ঘৃণা করতে শিখেছেন, কেমন? আমরা দেহাত্মবাদ, যেমন লালন সম্পর্কে কথা না, দেহাত্মবাদ মানে খুব মহানিন্দার বিষয়, খুব খারাপ বিষয়। এটা কোথা থেকে এসে জানেন? আপনারা শুনলে অবাক হবেন। এই যে দেহের প্রতি বিদ্বেষটা কিন্তু ক্রিশ্চিয়ানিটি। দেহ থেকে পাপের জন্ম, কেমন? যেহেতু হাওয়া গন্ধম খেয়েছিলেন, ওই যে খ্রিশ্চান যে গল্প, সেখান থেকে দেহের যে কামনা বাসনা, তার যে বিভিন্ন বৃত্তি, এটাকে কিন্তু পাপ হিসেবে দেখাটা একান্তই খ্রিস্টীয় সংস্কৃতি। তাহলে আপনারা যারা দেহকে ঘৃণা করেন, দেহ বিদ্বেষ, আপনারা কিন্তু আসলে দর্শনের দিক থেকে আপনারা সকলে কিন্তু খ্রিস্টান, সকলে কিন্তু খ্রিস্টান। কারণ এটা ইসলামও নাই, ইসলাম কিন্তু দেহের প্রতি বিদ্বেষ এরকম নেই। মানে খ্রিস্টান এরকম গল্প নেই, একই গল্প নেই। আমরা একই সেমিটিক গল্প, একই সেমিটিক পুরাণ আমরা অবশ্যই খ্রিস্টানিটির সঙ্গে এবং জুদাইজমের সঙ্গে আমরা শেয়ার করি, কিন্তু এটা কিন্তু আমাদের এই ইসলাম ধর্ম এটা নেই। আর অবশ্যই এটা বাংলার যে ভাবুকতার জগতে দেহ মানে এটা অপবিত্র ব্যাপার। দেহের আলোচনা মাত্রই যে সমস্ত কিছু অপবিত্র, যা কিছু তন্ত্র নিয়ে আপনি আলোচনা দেবেন সবই একটা অত্যন্ত ঘুষঘুষ ফিসফিট গুজ্জ গোপন ব্যাপার। অ্যাজ ইফ এটা আলোচনা করা যাবে না। অ্যাজ ইফ আমরা প্রতিদিন বাহ্যক্রিয়া করি না, আমাদের কোনো যৌন জীবন নাই, আমাদের অন্য কোনো বৃত্তি নাই, আমাদের অন্য কোনো আকুতি নাই, আমাদের অন্য কোনো আমাদের কি কামনা ভালোবাসা নাই। এই যে দেহ সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এটা যদি আপনি মনে রাখেন তাহলে বুঝবেন তন্ত্র হলো বাংলার বস্তুবাদী দর্শনের প্রথম ধারা। কারণ আমরা দেহধারী, এবং দেহধারী হয়েই আমরা বর্তমান থাকি, এবং দেহধারী হয়ে বর্তমান থাকাটাই হচ্ছে সত্যিকার অর্থে বৈষয়িকতার মধ্যে, ইহলৌকিকতার মধ্যে বাস করা। দেখতে পেয়েছেন? আমি কিন্তু পাশ্চাত্য থেকে একবার কিন্তু বস্তুবাদ শব্দটা ব্যবহার করিনি। আমি পাশ্চাত্যের বস্তুবাদ ভাববাদের তর্ক আমি ঢুকিনি, ওটা পাশ্চাত্যের তর্ক। কেন? যেহেতু এঙ্গেলস আমাদের শিখিয়েছেন বস্তু থেকে কি হয়, চেতনা হয়, বস্তু একদিন জটিল হয়ে যায় তারপর চেতনা হয়, এটা হচ্ছে তাদের গল্প। এবং সেটা সঠিক দর্শনের দিক থেকে সঠিক কিনা এটাও তর্কের বিষয়। আজকাল এটা কেউই এটা মানে না, যে কারণে এই যে তথাকথিত মার্ক্সবাদ, পুরনো মার্ক্সবাদ ভেঙে পড়েছে সারা পৃথিবীতে। ভেঙে পড়েছে কেন? তার দার্শনিক ভিত্তিটা অত্যন্ত দুর্বল। তার দার্শনিক ভিত্তি যেখানে যে চেতনা কি, চেতনা বস্তু থেকে তৈরি হয়। বস্তুকে আপনি যখন ইহ জগৎকে যখন কল্পনা করছেন, তখন ইহ জগৎকে যখন আপনি কল্পনা করছেন, তখন আপনি চেতনাকে আলাদা করে কল্পনা করছেন, যে বস্তু চেতনা বর্জিত। অতএব আপনাকে কি করতে, যেহেতু আপনি শুরুই করেছেন চেতনাকে বাদ দিয়ে, আপনি কি করেছেন, একটা পর্যায়ে গিয়ে আবার চেতনা, গোপনের চেতনাটা ঢুকাই দিয়েছেন। কি, যে বস্তু জটিল হলে একটা পর্যায়ে সেখান থেকে চেতনার উৎপত্তি ঘটে। ফলে দর্শন ক্ষেত্রে বহু দীর্ঘকাল ধরে এটা সমালোচনা করেছে। এই চিন্তার সবচেয়ে বড় সমালোচক, আপনার শুনলে অবাক হবেন, তিনি ছিলেন কার্ল মার্কস। মার্কস প্রথম
এই যে ভালগার বস্তুবাদের সমালোচনা করেছেন, তার ফয়েরবাগ সংক্রান্ত থিসিস খুব কঠোরভাবে সমালোচনা করেছেন। এটাকে তিনি বলছেন ইতরচৈতী বস্তুবাদ, যারা এই যে আপনার চৈতন্য এবং বস্তুকে আলাদা করে ভাগ করে, ভাব এবং বস্তু এইভাবে শুরু করে, তার স্বভাবতই যদি তারা ভাগ করে, ফলে একটা পর্যায়ে গিয়ে তারা আবার কী করতে হয়, বাধ্য হয় বস্তুর মধ্যে আবার চেতনাকে ঢুকে দিতে তারা বাধ্য হয়। এটা দর্শনের গোড়ার মুশকিল, পাশ্চাত্য দর্শনের যে ভিত্তিরে তার গোড়ায় কিন্তু এই মুশকিলটা রয়ে গেছে। যদি আমি এখানে দিকে তাকাই বা আমাদের বাংলা ভাবের দিকে তাকাই, তারা কখনোই মনে করে না যে চৈতন্য শরীর থেকে বাইরে আলাদা কিছু। চেতনা শরীরের মধ্যে বাস করে, আপনার আমি আপনার মধ্যে বাস করে, আপনার আমি তো আপনার বাইরে নেই। তাহলে তাদের কি ছিল, দর্শনের মূল লক্ষ্য কী ছিল, যে এই যে আমি বললাম, ফারাজ মাজার এখন আমি বললো, আমি 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 এই আমিটা কি, এই কেন কথা বলো, এই কথা বলে তার সত্যি সে কোথা থেকে পায়, তার সঙ্গে আর অন্যান্য যে আমি তার কি সম্পর্ক, আর তার বাইরে যেটাকে আমি জগৎ আকারে দেখছি, বিশ্ব জগৎ আকার আমার বাইরে দেখছি, তার সঙ্গে তার কি সম্বন্ধ। আমি যে চোখে দেখছি বাইরের জগৎ, কিন্তু এই জগতের সঙ্গে আমার সম্বন্ধ কি। আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি যে এই জগতের সঙ্গে আপনাদের সম্বন্ধ কি, আপনি কখনো ভেবেছেন আপনার সম্বন্ধ কি? আপনার অধিকাংশই বলতে পারবেন, কারণ আমরা কেউ বস্তুবাদী না। কেন? আপনার নিশ্চয়ই আপনার জগতের সঙ্গে প্রথম যে সচেতন সম্পর্ক আপনার, এই সচেতন সম্পর্কটা হলো যখন আপনি খান, আপনি এদিকে আমি বলেন, জগৎ দেখছেন, আমি জগৎ দেখছি, এই একটা আমি। আর কিন্তু আপনি যখন সেবা নিচ্ছেন, খাচ্ছেন, তখন কী করছেন, আপনি কিন্তু ওই আমিকে আরেক আমি খাওয়াচ্ছেন, শরীরটা যত্ন করছেন। তাহলে তন্ত্র যে মূল যে তার যে প্রস্তাবনা, সেটা হলো যে দেহের যত্ন, দেহের যে সম্ভাবনা, এই প্রকৃতি জগতের যে সম্ভাবনা, এই প্রকৃতিজনের সম্ভাবনাকে আরও অন্বেষণ করা, এবং এই সম্ভাবনার সঙ্গে আমাদের আত্মার বা আমাদের আমির বা আমাদের চেতনার যে যোগটা আছে, যে সম্বন্ধটা আছে, এই সম্বন্ধকে নতুন করে বিচার করা। তো আমি সময় নেব না, যেহেতু তবু আমি খুব দ্রুতবেগে পড়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা আশা করি যে লেখাটা বড় লেখা, কিন্তু আমি সবটা করব। তাহলে প্রথম হলো তন্ত্র, এটা মনে রাখবেন, তন্ত্র মানে হলো যেখানে আমরা মনে করি যে দেহের মধ্যে আমরা বর্তমান থাকি, দেহের বাইরে আমি বলে কিছু নাই। এটা হলো আমাদের প্রথম বস্তুবাদী শিক্ষা। তাহলে নদিয়া কিন্তু এখান থেকে শুরু হয়, যে দেহের মধ্যে আমি বাস করি এবং দেহের বাইরে আমি বলে কিছু নেই, দেহের বাইরে চেতনা বলে কিছু নেই। আমি দেহ নিয়ে জগৎ দেখি, আমি দেহ নিয়ে জগৎকে উপভোগ করি, আমি দেহ দ্বারাই আনন্দ পাই, দেহ দ্বারাই আমি সমস্ত অনুভূতি, আমার বৃত্তি সমস্ত কিছু বিকাশ করে, দেহ দ্বারাই আমার বুদ্ধি, দেহ দ্বারাই আমি কী করি, আমার বুদ্ধির বিচার করি, জ্ঞানের বিচার করি, প্রজ্ঞা অর্জন করি, দেহ দ্বারা করি। ফলে দেহের সত্য অস্বীকার করা মানে হলো কি, আমি মূলত একটা ব্যাকুরের মতো, মানে এটা এমনই সত্য যে এটাকে প্রশ্ন করা যায় না। দেকার্তের মতো নতুন করে প্রশ্ন করার দরকার পড়ে যে নিশ্চিত জ্ঞান কী করে আসে। দেখুন পাশ্চাত্য কিন্তু নিশ্চয় জ্ঞানের দিকে গেছে, এখন নিশ্চয় জ্ঞানের দিকে যাওয়ার পর তাদের বিজ্ঞান গড়ে উঠেছে, এই বিজ্ঞানটা কিন্তু সারা পৃথিবীকে ধ্বংস করছে। এখানে এরকম বিজ্ঞান গড়ে ওঠেনি যে দেহের বাইরে জগৎ বিরাজ করে, এই চিন্তা নাই তার। মানে জগৎকে যদি আমি ধ্বংস করি, বোমা মেরে, বিষ ব্যবহার করে, প্রকৃতি ধ্বংস করে, বন ধ্বংস করে, বিভিন্ন প্রাণীর বৈচিত্র্য ধ্বংস করে, তাহলে আমি নিজে ধ্বংস হয়ে যাই। তাহলে দেহতত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারা, যেটাকে আমাদের এই সমাজে সবসময় এটাকে নেগেটিভলি, নেতিবাচকভাবে এটাকে প্রচার করা হয়েছে, যেহেতু এই দেহ বিদ্বেষটা এসছে খ্রিশ্চানিটি থেকে। এটা আমাদের এখানকার বাংলার ভাবের এটা না। এখন আমি বলতে পারি এই মুহূর্তের পরে পরবর্তী মুহূর্তটা কি করে এলো, আমার তো সময় নাই, তো খুব কম। এর পরবর্তী যেটা হলো সেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলতে পারি যে রসতত্ত্ব। এটা চৈতন্যের অধীনে এসছে। কেন এলো? চৈতন্য একটা বড় একটা সংস্কারক ছিলেন, তিনি খুব বিরাট একটা আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। কেমন? তো চৈতন্যের রসতত্ত্ব, রস কথার সঙ্গে আপনার রসগোল্লার রস ভাববেন না, রস কথাটা হলো এস্থেটিক্যালি, কেমন নন্দন তাত্ত্বিক। আমরা কি নন্দন তাত্ত্বিক যেই আনন্দ, নন্দন তাত্ত্বিক যে আনন্দটা আপনি উপভোগ করেন, আপনার বৃত্তি, আপনার দেহের মধ্যে এই উপভোগের ক্ষমতা আছে, কিন্তু নন্দন তাত্ত্বিক সুন্দরকে যখন আপনি উপলব্ধি করতে পারেন, এই হচ্ছে রস। কেমন? ওকে। ফলে রসতত্ত্ব কেন তিনি নিয়ে এলেন চৈতন্য? কারণ চৈতন্য নিয়ে এলেন এই কারণে, কারণ সেই সময় সেনামূল আপনারা জানেন
যে দেহর কথাটা বলে, তন্ত্রের কথাটা বলে একটা ভয়াবহ একটা ব্যভিচারের একটা ধারা গড়ে উঠেছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছিল মেয়েরা, নারীদেরকে ব্যবহার করা হয়েছিল